বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়, সেটা হলো ভূমিকম্প। তো যেহেতু বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ দেশ, সে অনুযায়ী আমাদের প্রত্যেকেরই এই ভূমিকম্প সম্পর্কে মোটামুটি কিছু ধারণা এবং ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প হলে করণীয় কি, এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মূলত এই ভূমিকম্প প্রবণ যে দেশ বাংলাদেশ কেমন ভূমিকম্প প্রবণ দেশ এটা একটু দেখি। যে বাংলাদেশ হলো ভূমিকম্প প্রবণ দেশ এই কারণে যে যেই দেশটা সাধারণত যত বেশি এই টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, সেই দেশ তত বেশি ভূমিকম্প প্রবণ। যেমন জাপানকে আমরা কি বলি, ভূমিকম্পের দেশ। এক কথায় যদি অনেক সময় বলা হয় যে কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়, জাপানের সবচাইতে বেশি এবং বড় বড় ধরনের ভূমিকম্প হয়। এই জাপানকে ভূমিকম্প এই দেশ বলা হয়, এর কারণ হলো একটাই, জাপান হলো 4টা এই টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত দেশ। আর আমাদের বাংলাদেশ 3টা টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত দেশ। তাহলে বোঝেন যে কতটা ঝুঁকিপূর্ণ আমাদের এই বাংলাদেশ ভূমিকম্পের দিক থেকে। কিন্তু তবুও আমাদের দেশে বড় বড় ধরনের ভূমিকম্প হয় না। এটার কারণ কি? এটার কারণ একটা, সেটা হলো আল্লাহর বিশেষ রহমত। আমি মুসলমান হিসেবে এতটুকু বলতে পারি, যেহেতু এতটা ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার সত্ত্বেও আমাদের বড় বড় ভূমিকম্প হয় না দেশে, সেটা অবশ্যই আল্লাহর রহমত। আল্লাহ রহম করুক আমাদেরকে। এখন আসি আমরা যে ভূমিকম্পটা কি জিনিস। ভূমিকম্প হলো সাধারণ অর্থে আমরা যেটা বুঝি যে ভূমিকম্পটা হলো মাটির কাঁপুনি, মাটির কম্পন। এই কোনো কারণবশত বা বিশেষ কারণবশত যখন আমাদের এই ভূপৃষ্ঠের অংশ বা কিছু অংশ যখন কাঁপে বা কম্পিত হয়, তখন তাকে আমরা বলি ভূমিকম্প। এই ভূমিকম্পটা কেন হয়? এই ভূমিকম্পটা হয় যে কারণে, সেটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের 2টা জিনিস সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। সেটা হলো পৃথিবীর গঠনের 2টা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যে ধরলাম এই হলো আমাদের 3টা স্তর। একটা স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আসলে আমরা আগে শুনছিলাম কি যে ভূমিকম্প কেন হয়, যে অনেকে বলে যে একটা অনেকভাবে কথা প্রচলিত, একটা শিঙের উপর থাকে নাকি এই পৃথিবী, সেটা তার হয়ে গেলে আবার এটাতে ট্রান্সফার করে, এই জন্য কাঁপে। মানে উদ্ভট অনেক কথা আছে, আসলে ওগুলো নয়। আজকে আমরা জেনুইন জিনিসটা জানার চেষ্টা করব যে আসলে কি জন্য ভূমিকম্প হয়। তো আমরা এই পৃথিবীর যে অংশটাকে 3 ভাগে ভাগ করি, প্রথম, দ্বিতীয়, 3, এই 3টা স্তরে ভাগ করি। প্রথম স্তরটা হলো ভূত্বক, দ্বিতীয় স্তরটা হলো গুরুমণ্ডল, আর তৃতীয় স্তরটা হলো কেন্দ্র। এই কেন্দ্রটা আমাদের জানার দরকার নাই। আমরা যদি এই 2টা জিনিস জানি তাহলে হবে গুরুমণ্ডল, বা এটা হলো আমরা বলি ম্যান্টল, আর এটা হলো আমাদের টেকটনিক প্লেট। এই 2টা। এখন এই যে গুরুমণ্ডল, এখানে আমরা এই ভূত্বক সম্পর্কে আগে জানি। ভূত্বক জিনিসটা হলো যে আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি, সেটা দাঁড়ায় হোক, বসে হোক, অথবা শুয়ে হোক, তার থেকে আমরা যদি মাটির নিচের দিকে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত ভিতরে যাই, তাহলে এই যে অংশটা, সেই অংশটাকে আমরা বলি ভূত্বক। মানে ভূপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে প্রায় 60 কিলোমিটার অংশ নিয়ে যে স্তরটা, সেটা হলো আমাদের ভূত্বক। এরপরে প্রায় 3900 কিলোমিটার আরো যদি, অর্থাৎ 3900 কিলোমিটার আরো যদি আমরা নিচে যাই, তাহলে এই অংশটাকে আমরা বলি হলো গুরুমণ্ডল বা ম্যান্টল অংশ বা মাঝের অংশ। তবে এই যে পরিমাণটা, এটা মহাদেশীয় এবং মহাসাগরীয় অঞ্চল ভেদে কিছু কম বেশি হতে পারে। এখন এই জায়গাটাতে তাপমাত্রা কত, এই গুরুমণ্ডলের তাপমাত্রা কত থাকে? 100 ডিগ্রি থেকে প্রায় 3700 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝেন কি পরিমাণ তাপমাত্রা থাকে এখানে। এই এত পরিমাণ তাপমাত্রার কারণে এই গুরুমণ্ডলের যে পদার্থগুলো থাকে, এই নিচের দিকের অধিকাংশ পদার্থগুলো অর্ধগলিত বা গলিত অবস্থায় থাকে। অর্থাৎ এখানে যে খনিজ পদার্থগুলো থাকে, সেটা এই বিশেষ তাপের কারণে, পর্যাপ্ত তাপের কারণে সেগুলো গলে অনেকটা তরলের মতো আকার ধারণ করে।
তবে এটা অর্ধগলিত বলা যেতে পারে, পুরোপুরি তরল নয় আবার কঠিনও নয়, মাঝামাঝি, যেমন কাদার মতো আর কি, নরম কাদা যেটা থাকে সেরকম, অথবা জেলির মতো আমরা বুঝতে পারি। এখন এই দুইটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমাদের সোজা হবে ভূমিকম্প কেন হয়। ভূমিকম্প মূল কারণটা হলো এই যে অংশটা, উপরের অংশ মাটির, এই অংশটা যদি কোনো কারণবশত এই টেকটনিক যে প্লেটগুলো, এই প্লেটগুলো যদি কোনো কারণবশত সরে যায়, আঘাত লাগে, তাহলে সাধারণত এই ভূমিকম্প হয়। এখন এটা এই টেকটনিক প্লেটে যে আঘাতপ্রাপ্ত, সরে যাওয়া, ঘর্ষণ লাগা, সেটা আলাদা হয়, এটা দুইটা কারণে হতে পারে। একটা হলো প্রাকৃতিক কারণ, একটা হলো মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ কিভাবে হতে পারে দেখেন, এই যে টেকটনিক প্লেট আমি বলছিলাম যে আলাদা আলাদা প্লেট থাকে, ধরেন এরকম আলাদা আলাদা প্লেট দিয়ে তিনটা সংযোগস্থল আছে। এখন এই যে সংযোগস্থলে এখানে বিভিন্ন দেশ আছে, এখন এই একটা, এই একটা, এই একটা, এখন এই টেকটনিক প্লেট এই একটা অংশের উপর যখন আমাদের বেশি চাপ পড়ে, তখন দেখা যায় যে ওই প্লেটটা সরে যেতে চায়, মানে যে এই দুইটা প্লেট এভাবে লাগানো আছে। এখন কোনো কারণবশত একটা প্লেটের একটা অংশে যদি প্রচণ্ড পরিমাণ চাপ লাগে বা তাপ লাগে, যেহেতু এটা ভাসমান অবস্থায় থাকে এই গুরুমণ্ডলের উপরে, সেহেতু এই চাপ বা প্রচণ্ড পরিমাণ চাপের কারণে এটা সরে যেতে চায়, এবং যখন এটা সরে যায় তখন এর মধ্যে প্রচুর যে শক্তি থাকে, এই শক্তিটা একবারে নির্গত হয়ে যায়, এবং যে অংশ থেকে আলাদা হয় ওই অংশ অথবা তার আশপাশের অংশগুলো কম্পিত হয়ে যায় এই প্রবল চাপের কারণে। আর তখনই আমরা এটাকে বলি ভূমিকম্প। আর একটা কারণে হতে পারে, সেটা হলো যে যেমন এই আপনার এই ধরেন যে এটা যদি আমাদের একদম এই অংশটাতে আমরা থাকি, আমরা বসবাস করি, ঘর বাড়ি বিল্ডিং গাছপালা এগুলো থাকে, মানে একদম পৃথিবীর উপরের অংশ, তাহলে এই অংশটাতে দুইটা চাপ কাজ করে। একটা হলো উপরের দিকে থেকে দুইটা চাপ আসে, একটা কি বায়ুমণ্ডলীয় চাপ, আর একটা হলো অভিকর্ষ চাপ। এই দুইটা চাপ এই অংশটাকে চাপ দিয়ে নিচের দিকে দাবায় রাখতে চায়। আবার এই যে এখানে যে এত পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রায় ওই ভিতরের খনিজগুলো, এই স্তরের যে খনিজগুলো সেগুলো গলে প্রচণ্ড অর্ধগলিত অবস্থায় থাকে, এবং এত তাপের কারণে যেই চাপ হয় সেই চাপটা এই স্তরটাকে এরকম ঠেলা দিয়ে উপরের দিকে দিতে চায়। এখন এই উপরের দিকের চাপ আর নিচের দিকের চাপ যদি ব্যালেন্সে থাকে তাহলে কিছুই হয় না, কিন্তু যদি কখনো কোনোটা কম বেশি হয়ে যায়, তখন কিন্তু এই টেকটনিক যে প্লেট উপরের, এই প্লেটের উপর প্রভাব পড়ে, এই প্রভাবে তখন ওই অংশগুলো চাপের কারণে কম্পিত হয় এবং ভূমিকম্প অনুভূত হয়। সেই অংশটাকে আমরা ভূমিকম্প হিসেবে দেখি। ভূমিকম্প কিন্তু পুরো পৃথিবীর জুড়ে একসাথে হয় না, পৃথিবীর যে অংশটাতে এরকম ঘটনা ঘটে শুধু সেই অংশটাতে এই ভূমিকম্প হয়। এখন এর প্রভাবটা কত দূর পর্যন্ত হবে, এই যে অভ্যন্তরীণ যে চাপগুলো, এই চাপগুলোর পরিধির উপর এই ভূমিকম্পের যে বিস্তারটা, এই বিস্তারটা কতটুকু অঞ্চল জুড়ে হবে সেটা নির্ভর করে। এখন আর দুইটা কারণ যেটা বলছিলাম, এটা কি হতে পারে, দুইটা কারণ হতে পারে এখানে। যেমন এখানে যদি চাপ বেশি হয় তাহলে এই অংশটা ঠেলে, এই যে উপরের আবরণ, এই আবরণটাকে তখন সে চাপ দিয়ে উপরের দিকে ঠেলে দিবে। এই উপরের দিকে যদি ঠেলে দেয় তাহলে এই যে টেকটনিক প্লেট ধরি এই অংশ ফুলে উঠলো, তাহলে এই যে এখান থেকে ফুলে উঠলো এর আশেপাশে অংশগুলোতে কিন্তু একটা প্রভাব পড়বে, আর এই চাপের প্রভাবের কারণে এই অংশগুলো কম্পিত হবে এবং তখন ভূমিকম্প হতে পারে। একইভাবে যদি দেখা যায় যে উপরের যে চাপ, এই যে উপর থেকে যে চাপটা, সেই চাপ যদি আমাদের বেশি হয়, মানে উপর থেকে এই যে বায়ুমণ্ডলীয় চাপ বা অভিকর্ষের যে একটা চাপ, সেই চাপ যদি এই মাটির এই উপরের স্তরকে যদি বেশি চাপ দেয় আর এদিকের চাপ যদি কম হয়, তাহলে এই অংশটা তখন দাবায় যাবে, এইভাবে মাটির নিচে বসে যাবে। এই বসে গেলেও কিন্তু এই যে এর আশপাশের অংশগুলোতে, এর আশপাশের এই অংশগুলোতে তখন কিন্তু একটা চাপের কারণে এই ভূত্বকের এই উপরের অংশগুলোতে একটা কম্পন সৃষ্টি হবে। এই কম্পনটার কারণেও ভূমিকম্প হতে পারে। তার মানে ভূমি ধস হয়ে গেলেও ভূমিকম্প হতে পারে, আবার ভূমির যদি আপ হয়ে যায়, উপরে বড় বড় ফুলে ওঠে, সেখানে পাহাড় পর্বত হয়ে গেলে সেখানেও হতে পারে। আবার পাহাড় ধসে পড়লে, একটা পাহাড় ধসে পড়ে গেল ভূমির উপরে, বড় একটা পাহাড় আছে, এই পাহাড়টা যদি ধসে পড়ে যায় কোনো কারণবশত, তাহলে এই যে যেই অংশটাতে পড়লো এখানে একটা চাপের কারণে আশেপাশে ভূমিকম্প হতে পারে। তারপরে আমরা এই যে মাটির নিচে এই অংশটাতে আমরা কি করি, সাধারণত এই মাটির নিচ থেকে আমরা খনিজ সম্পদ বের করি, তাহলে এই মাটির নিচে খুঁড়েই তো আমাদের খনিজ সম্পদ বের করতে হয়, অনেক বড় গর্ত হয়ে যায় নিচে, কোনো কারণবশত এই খনিজ যদি ধসে যায় তাহলে এই অংশটা নিচে পড়ে যায় উপরের অংশ, তখন এর আশেপাশে ভূমিকম্প হতে পারে।
তাহলে এই হলো প্রাকৃতিক কারণ, এগুলো কারণে প্রাকৃতিক কারণে আমাদের এই ভূমিকম্পটা হয়। আর মানবসৃষ্ট কারণ আছে কিছু, সেটা হলো কি মানবসৃষ্ট কারণ, এর মধ্যে অলরেডি বলছি আমি যে যদি পাহাড় কেটে দেখা গেল পাহাড়টা ধসে পড়ে গেল, তাহলে এটা ভূমিকম্প হতে পারে। আবার এই যে খনি গর্ত করে খনিজ সম্পদ নেওয়ার পরে সেখানে যদি ধস নামে, তখন সেই আশপাশে ভূমিকম্প হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, দেখা গেল যে আমাদের এই পৃথিবী জুড়ে অনেক উন্নত দেশ আছে যারা পারমাণবিক যে অস্ত্র তার পরীক্ষা চালায়। এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাধারণত যদি মাটির নিচে করা হয়, এই মাটির নিচে করার কারণে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটে, এই শক্তিটা কিন্তু সহজে বের হতে পারে না, তখন আশেপাশে অঞ্চলগুলোকে চাপ দেয়, আর এই চাপের কারণে একটা কম্পন সৃষ্টি হয়, তখন এই কম্পনটাই ভূমিকম্প নামে পরিচিত হয়। এই জিনিসটার কারণেও, তার মানে পারমাণবিক যে এই পরীক্ষা, এটার কারণে ভূমিকম্প হয়। তাহলে মূলত অনেকগুলো কারণেই ভূমিকম্প হতে পারে। তাহলে এখন আমরা জানবো যে মূলত যে এই ভূমিকম্প হলে আমাদের করণীয় কি। তাহলে অনেকগুলো কারণে যেমন ভূমিকম্প হয়, এবং বাংলাদেশ যেহেতু একটা ভূমিকম্প প্রবণ দেশ, সেহেতু আমাদের ভূমিকম্প যদি হয়ে যায় সেই মুহূর্তে আমরা কি করব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভূমিকম্প যদি হয় ওই মুহূর্তে এবং পরবর্তী দুইটা কাজ থাকে। তো ভূমিকম্প যখন হয় সেই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো যে নিজেকে কন্ট্রোলে রাখা, আতঙ্কিত না হওয়া। মানে আতঙ্কিত হওয়া যাবে না এবং নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, কারণ আতঙ্কিত হয়ে গেলে দেখা যাবে যে ভূমিকম্পের কারণে যতটুকু না ক্ষতি হবে, আতঙ্কিত হওয়ার কারণে এর থেকে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। তাহলে এই সময় আতঙ্কিত না হয়ে নিজেকে ধীর স্থির রেখে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যে হে আমার মালিক, আমাকে বাঁচান, এছাড়া আপনার কোনো উপায় নেই। কারণ যদি ওই বিল্ডিংটা ধসে পড়ে আপনি কিছুই করতে পারবেন না, আপনি আমার কোনো এখানে কিছু করণীয় নেই। তো মূলত ওই সময় স্থির থেকে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শান্ত থেকে সেটাকে মোকাবেলা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় কাজ হলো, যদি আমি ফ্ল্যাটের বাইরে আমার যাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ফ্ল্যাটের যে বিম আছে, শক্ত বিমের পাশে অথবা শক্ত কোনো বস্তুর নিচে আমাকে আশ্রয় নিতে হবে, যাতে করে উপর থেকে ছোট ছোট বা কোনো একটা জিনিস যদি পড়ে তাহলে সেটা যাতে আমাকে আঘাত না করে। এই জন্য শক্ত জিনিসের বস্তুর ভিতরে অথবা বিমের পাশে যে আমাকে দাঁড়াতে হবে, এবং সেই সাথে একটা বালিশ বা একটা কাঁথা, যেটাই হোক, মাথার উপরের অংশটা দিয়ে দিতে পারলে ভালো হয়, যাতে মাথার অংশটা আঘাতপ্রাপ্ত না হয়। এরপরে দ্বিতীয় যে কাজ সেটা হলো, আমাকে কোনো একটা, যদি আমার সম্ভব হয়, ফাঁকা কোনো একটা জায়গায় চলে যেতে হবে। ফাঁকা একটা জায়গা বলতে এরকম জায়গা নয় যেখানে দুই বিল্ডিংয়ের মাঝখানে। এখন যদি আমি দুই বিল্ডিংয়ের মাঝখানে থাকি, তো ওই বিল্ডিং ভেঙে তো আমার উপরই পড়বে, লাভ তো হলো না ফাঁকা জায়গায় গিয়ে। তাহলে ফাঁকা জায়গা বলতে এমন জায়গা যেখানে বিল্ডিং বা গাছপালা ভেঙে পড়লেও আমার উপর পড়বে না। যদিও বা এরকম জায়গা পাওয়া ওই মতো অসম্ভব, তারপরে চেষ্টা করতে হবে যদি থাকে। পরের যেটা করণীয় কাজ সেটা হলো যে আমরা যেখানে থাকি না কেন, ফাঁকা জায়গায় থাকলেও আমাদের কি করতে হবে, বসে পড়তে হবে। মানে দাঁড়ায় থাকলে তো পড়ে যেতে পারি, অন্য জিনিসের সাথে ধাক্কা লাগতে পারে, বসে যেতে হবে। যদি মাত্রাটা অত্যাধিক বেশি হয় তাহলে শুয়ে পড়তে হবে। এখন পরের যে কাজটা আমরা কি করতে পারি, পরের যেটা কাজ, যদি আমাদের ড্রাইভিং অর্থাৎ গাড়ি চলছে এরকম অবস্থায় থাকি, তাহলে প্রত্যেক ড্রাইভার এবং যে ড্রাইভ করবে তার উচিত হলো ওই মুহূর্তে গাড়িটাকে সেফ প্লেসে স্থানে নিয়ে সেটাকে স্টপ করে দেওয়া। কারণ ওই মুহূর্তে যদি গাড়ি চালায় তাহলে গাড়ির কন্ট্রোল থাকবে না, কারণ রাস্তাও কিন্তু কাঁপে এবং দোলে, যার কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। যার কারণে ওই মুহূর্তেটা আমরা কি করব, আমরা গাড়িটাকে স্টপ করে দিয়ে আমরা পারতপক্ষ চেষ্টা করব গাড়ির ভেতরেই থাকার জন্য, বাহিরে এলোমেলো ছুটাছুটি দৌড়াদৌড়ি এগুলো করব না। যদি একান্ত প্রয়োজন হয় গাড়ির থেকে নেমে আমরা একটা সেফ প্লেসে বসে পড়ব। আচ্ছা, এরপরে আমাদের আর কি কাজ থাকতে পারে, আরও কিছু কাজ আছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। যেমন আমরা যদি বাসার ভেতরে থাকি, আমাদের গ্যাসের যে সুইচটা আছে, হয়তো রান্না করতেছি, এই অবস্থায় গ্যাসের চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কারণ ওটা ছিঁড়ে গেলে, ভূমিকম্পের ইয়ারটাতে ছিঁড়ে গেলে বা লিক হয়ে গেলে বা হলে এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এই জন্য গ্যাসের চুলা বন্ধ করে দিতে হবে। আর যখন আমরা যদি নিচে নামি, তাড়াহুড়ো করে নিচে নামার সময় আমাদের একটু নিজেকে স্থির রাখতে হবে। দ্বিতীয়ত পরের যে বিষয়টা সেটা হলো, আমরা যখন এই নিচে নামবো, যদি বহুতল ভবন হয় সেখানে পারতপক্ষে চেষ্টা করব লিফট ব্যবহার না করার কারণে। কারণ লিফট কিন্তু একটা তারের উপর ঝুলে থাকে, এই তারটা যখন টেনশন পড়ে আপ ডাউন করে দোলে,
তারের উপর কিন্তু, এবং যখন বিল্ডিংটা দোলে তখন তারের উপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। এই প্রেশারের কারণে দেখা গেল যে ওই লিফটটা ছিঁড়ে যেতে পারে, অথবা ইলেকট্রিসিটি ওই মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন কারণবশত হয়ে। আপনি কিন্তু নামার পরিবর্তে ওই লিফটে কিন্তু আটকা পড়বেন, এবং লিফটে আটকা পড়লেও কিন্তু ওই তারের যে ভূমিকম্পের কারণে তারের উপর যে টেনশন বা প্রেশার সেটা কিন্তু কমবে না, যার কারণে ওই মুহূর্তেও কিন্তু লিফট ছিঁড়ে যেতে পারে। এই জন্য পারতপক্ষে চেষ্টা করতে হবে লিফট ব্যবহার না করার জন্য। তাহলে এই বিষয়গুলো মূলত আমাদের খেয়াল রাখা অত্যাধিক জরুরি। সেই সাথে যেহেতু যারা চাকরি প্রত্যাশী আছে, যেহেতু এরকম একটা ঘটনা আজকে বাংলাদেশে ঘটে গেল, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে কয়েকটা, সেটা একটু আমি বলে দিই। যেমন, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? বাংলাদেশকে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হলো সিসমোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। আর ভূমিকম্প মাপা হয় কোন স্কেলের সাহায্যে? যদি প্রশ্ন থাকে তাহলে রিক্টার স্কেলের সাহায্যে। প্রশ্ন কিন্তু দুইটা, কোন স্কেলের সাহায্যে এই ভূমিকম্পটা মাপা হয়? সেটা হলো রিক্টার স্কেল। আর যেই যন্ত্র দিয়ে এটা নির্ণয় করা হয় ভূমিকম্পের কম্পন, সেটাকে বলা হয় সিসমোগ্রাফ। তাহলে মোটামুটি এই ছিল আজকের আলোচনা। যদি আপনাদের কাছে বিষয়টা ভালো লাগে এবং কিছু শিখেন, তাহলে অবশ্যই অন্যকে শেখার জন্য বা জানার জন্য সুযোগ